সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন সাংবাদিক এম কায়সার, দৈনিক আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ রাজীব। দেশ বিদেশের সবশেষ খেলার খবরগুলো জানিয়েই শুরু করব প্রতিদিনের মতো আজকের আয়োজন। শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো, এক নজরে জানিয়ে দিলাম। আমাদের সঙ্গে আছেন এম কায়সার, ক্রীড়া সাংবাদিক। আমরা কথা বলতে চাই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হলো গতকাল। কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি, সেই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমেই জানতে চাই এম কায়সার, ভারত কি যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে কিনা, নাকি তাদের যে অ্যাডেড অ্যাডভান্টেজ সেটা প্রমাণিত, সেটা আসলে তাদেরকে এই চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপায় বাড়তি কোনো হেল্প করেছে? আপনার দুটো প্রশ্নের উত্তরই কিন্তু একই, সেটা হলো যে দে ডিজার্ভিং ক্যান্ডিডেট, ডিজার্ভিং উইনার, কোনো সন্দেহ নেই। আর কিছুটা সুবিধা তো অবশ্যই পেয়েছে। কারণটা হলো যে আপনি যখনই একটা ভ্যানুতে সবগুলো ম্যাচ খেলবেন তাহলে সেটার কন্ডিশন সম্পর্কে আপনি বাদ বাকিদের চেয়ে বেশি অভ্যস্ত হয়ে যাবেন। এখানে সুবিধাটা আপনি পেয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। অনেকে হয়তো স্বীকার করছেন না, কিন্তু সেই ভারতীয় দলের একজন পেস বোলারই কিন্তু সেটা স্বীকার করেছেন। মোহাম্মদ শামি স্বীকার করেছেন যে এটা একটা হোম অ্যাডভান্টেজের মতো হয়ে গিয়েছে। হয় কি যে আপনি যখন দেখবেন যে ট্রাভেল ঝক্কি নেই, আপনি একটা কন্ডিশনের সাথে বাদ বাকিদের চেয়ে বেশি অ্যাডাপ্টেড হয়ে গিয়েছেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে এখানকার যে উইকেট, এই উইকেটের সঙ্গে উইকেট কেমন আচরণ করবে, আপনাকে কি স্ট্র্যাটেজি নিয়ে খেলতে হবে, কি প্ল্যানিং নিয়ে খেলতে হবে, সেটা কিন্তু ভারত করে দেখিয়েছে। দেখবেন যে অন্যান্য দলগুলো যারা পাকিস্তান এবং দুবাইতে ট্রাভেল করেছে, তাদের মধ্যে কিন্তু আপনার কিছু প্ল্যানিংয়ে চেঞ্জ এসেছে। ভারতের প্ল্যানিংয়ে কিন্তু চেঞ্জ আসেনি। তারা দেখবেন আপনি যে শুরু থেকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে থেকে একমাত্র দল যারা দলের মধ্যে 5 জন স্পিনারকে নিয়েছে, একজন বাড়তি ওপেনারকে তারা নেয়নি। ইটস ভেরি ন্যাচারাল জিনিস, যখনই আপনি 15 জনের একটা স্কোয়াড গড়বেন, সেখানে কিন্তু থার্ড ওপেনার আপনি রাখবেনই। এটা সবসময় কিন্তু হয়ে থাকে, কিন্তু তারপরও তারা সেখানে জসওয়াল যশস্বীকে রাখেনি। তারা, যদিও তিনি খুব ভালো ফর্মে ছিলেন, থার্ড ওপেনার হিসেবে তাকে নেওয়াটা খুব অবভিয়াস একটা বিষয় ছিল। সেটাও তারা নেয়নি। না নিয়ে তারা যেটা করেছে সেটা হলো যে একজন বাড়তি স্পিনার হিসেবে নিয়েছে বরুণ চক্রবর্তীকে। এবং যে ক্লিক করে গেছে, যে বরুণ চক্রবর্তী, আমি বলবো যে এটা ইটস এ মাস্টার স্ট্রোক। এটা চমৎকার একটা মাস্টার স্ট্রোক। এবং তিনি সব ম্যাচে খেলেছেন তাও কিন্তু না, মাত্র 3টি ম্যাচ খেলেছেন, 9 উইকেট নিয়েছেন। রাইট, 3টি ম্যাচে খেলেছেন, 9 উইকেট নিয়েছেন, এবং একটি ম্যাচের মধ্যে তিনি 5টি উইকেট নিয়েছেন, এবং বাকি 2টি ম্যাচে তিনি খুবই ডিসিসিভ একজন বোলার ছিলেন। সো এটা কি বলে যে আপনি সব প্ল্যান আপনার সফল হবে তা কিন্তু না, কিন্তু যে প্ল্যান আপনি করবেন সেটা যদি সফল হয়ে যায়, তখনই সেটাকে মাস্টার স্ট্রোক বলে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই দল গঠন করার জন্য, এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল গঠন করার জন্য যে কন্ডিশনের সাথে অ্যাডাপ্টেড কেমনভাবে হওয়া যাবে, সব কিছু ভারতীয় দলের একদম ভালো মতো করতে পেরেছিল তারা। এবং দেখবেন যে আপনি এই টুর্নামেন্টে তারা কিন্তু ম্যাক্সিমাম ফেভারিট দলকে হারিয়েছে, প্রায় সবাইকে হারিয়েছে। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান ছাড়া বাদবাকি সব দলকে তারা হারিয়েছে। এবং কোনো ম্যাচের কোনো সময় মনে হয়নি যে ভারত খুব একটা বাজে পজিশনে রয়েছে। প্রেসারে তারা পড়েছে, কিন্তু সেই প্রেসার তারা কাটিয়ে উঠতে পেরেছে। এবং আরেকটা মাস্টার স্ট্রোক তাদের ভালো মতো কাজ করেছে আমি মনে করি, যে এই টুর্নামেন্টে তারা যে দলটা গঠন করেছে, সেই দলের মধ্যে আপনার অলরাউন্ডারের ভূমিকাটা অনেক ইম্পর্টেন্ট। হার্দিক পান্ডিয়া দুর্দান্ত ভূমিকা পালন করেছেন, এবং তার চেয়েও ভালো ভূমিকা পালন করেছেন অক্ষর প্যাটেল। এবং এইটি কিন্তু আমি মনে করি যে অনেকে বলেন না যে আপনি ওয়ানডে ম্যাচে একজন অলরাউন্ডার ইজ গুড এনাফ, তা কিন্তু না। আপনি ওয়ানডে ম্যাচেও যে 2 জন বা 3 জন অলরাউন্ডার ভালো ভূমিকা রাখতে পারেন, সেটা ভারত এবার ভালো মতো করে দেখিয়েছে। তো সব কিছু মিলে আমি মনে করি যে তারা শক্তিমত্তা এবং তারা যেরকম ফেভারিটিজম নিয়ে তারা এসেছিল, সব কিছু মিলে তাদের কাছে মনে হচ্ছে যে তারা এই টুর্নামেন্ট জেতার জন্য এসেছে। এবং যে কায়দায় তারা খেলেছে, যে কায়দায় তারা লড়েছে, প্রতিপক্ষকে এক অর্থে অনেক ম্যাচে উড়িয়ে দিয়েছে, তাতে দে আর ডিজার্ভিং উইনার, কোনো সন্দেহ নেই। তবে একটা প্রসঙ্গ সবসময় অভিযোগটা থেকেই যাবে, যে তারা হোম অ্যাডভান্টেজ নিয়েই কিন্তু এই পুরোটা খেলেছে। বাদবাকি দলগুলো যেরকমভাবে আপনি সুবিধা পায়নি, সেই সুবিধাটা ভারত একটু বাড়তি সুবিধাটা পেয়েই এই টুর্নামেন্টটা খেলেছে। সেটা একটা অবশ্যই বাড়তি সুবিধা তারা পেয়েছে, এটা আমি প্রথম থেকেই বলছিলাম যে প্রমাণিত, এটা নিয়ে বিতর্কের কিছু নেই। কিন্তু তারপরও ভারত পুরো টুর্নামেন্টে আসলে ধারাবাহিক ক্রিকেট খেলেছে, এটাও তো আপনাকে স্বীকার করতে হবে। এবং ভারত সাম্প্রতিক সময়ে এই সাদা বলে ধারাবাহিকভাবেই খেলছে। তারা ওয়ানডে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছে, টি20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে, এই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হলো। আমি বলছি যে তাদেরও যোগ্যতা আছে, কোনো সন্দেহ নেই। এবং আপনি যদি দেখেন যে 2011 বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জেতার দল কিন্তু ভারত। খুব সম্ভবত 83টা ম্যাচের মধ্যে তারা 70টা ম্যাচ জিতেছে। তো এর চেয়ে ভালো ধারাবাহিকতা আপনি আর কিসে পাবেন? তার চেয়ে বড় বিষয়, আপনি যদি এই টুর্নামেন্টের মধ্যেই ফিরে আসেন, দেখবেন যে 9 বারের এই টুর্নামেন্টে 3 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং আরেকটু পিছিয়ে ফিরে যায়, 2017 সালের ফাইনালেও তারা খেলেছিল। লাস্ট 3টারই ফাইনাল তারা খেলেছে এবং দুটোর মধ্যে জিতেছে। নিশ্চিতভাবে তারা কিন্তু ডিজার্ভিং উইনার, যেটা বললাম। এবং তারা একটা টুর্নামেন্ট খেলার জন্য বা একটা টুর্নামেন্টের জন্য যেরকম প্রস্তুতি দরকার, সেটার কোনো অজুহাত তারা দাঁড় করায় না। এবং সেইভাবে টুর্নামেন্টে খেলার জন্য ভালো প্রস্তুতি নিয়েই তারা এসেছে। ওয়াইরএস আপনি যদি বাংলাদেশ প্রসঙ্গে ফিরে যান, দেখবেন যে আমাদের এখানে ক্যাপ্টেন থেকে শুরু করে কোচ সবাই বলেছেন ইটস নট আইডিয়াল প্রিপারেশন ফর এ বিগ টুর্নামেন্ট। সো আমরা
সবসময় কিন্তু বিশ্বকাপ জেতার জন্য যাই না বা ট্রফি জেতার জন্য যাই না, কিন্তু আমাদের প্রস্তুতিটা সবচেয়ে খারাপ হয়ে থাকে। বাট তারপরে আমরা চিন্তা করি যে ভালো পারফরমেন্স করব, অথচ এই দলগুলো সবসময় ওয়ার্ল্ড কাপের বা আপনার যে কোনো টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ অথবা যে কোনো আপনার বৈশ্বিক টুর্নামেন্ট দেখবেন, সেখানে তারা কিন্তু আপনার ফেভারিট দল হিসেবে যায় এবং সেই ফেভারিট দল হিসেবে তারা যেন ফেভারিট দল হিসেবে থাকতে পারে, চ্যাম্পিয়ন হতে পারে, সেটার জন্য আগের যে প্রাক প্রস্তুতি প্রয়োজন সেটা তারা ভালো মতো নিয়ে যায়। এবং ভারতীয় দল এবার যে টুর্নামেন্টে খেলতে গিয়েছিল, আমি মনে করি যে একদম ফুল প্যাকেজ নিয়ে তারা খেলতে গিয়েছিল। বলতেই পারেন আপনি যে কিছুটা সুবিধা তারা পেয়েছে কন্ডিশন এবং ভেন্যুর। সেটুক বাদ দিলেও তারা ভালো খেলেছে, আমি যেটা বলছিলাম। এবং আপনি বলছিলেন যে এই দলটায় কিন্তু আমরা বুঝতেই পারিনি যে তাদের মেইন পেস বোলার জাসপ্রীত বুমরা কিন্তু নেই, সেটা কিন্তু তার অভাবটা আমরা বুঝতেই পারিনি। মোহাম্মদ শামি 9 উইকেট নিয়েছেন পেস বোলার হয়েও, এবং তাদের 4 জন স্পিনার মিলে 24টা উইকেট নিয়েছেন এই পুরো টুর্নামেন্টে। মানে তারা আসলে যেই খেলেছে যেখানে তারা ক্লিক করে গেছে পুরোটা। রাইট, এই একটা দল চ্যাম্পিয়ন দল তখনই হয়ে ওঠে যখন দেখবেন যে কোনো একজনের অভাবটা সেটা পুরো দলের মধ্যে ছায়া পড়ছে না বা তার অভাবটা খুব দ্রুত বাদবাকিরা মিটিয়ে ফেলতে পারছেন। এটা তো গেল একটা বিষয় যে জাসপ্রীত বুমরা যখন খেলবেন না তখন টুর্নামেন্টের আগে অনেক ধরনের কথা হয়েছিল যে তিনি যে ফর্মে রয়েছেন এবং যেভাবে বোলিং করে যাচ্ছেন তাকে ছাড়া ভারত খেলতে গেলে তাদের বোলিং সাইডটা খুব দুর্বল হয়ে যাবে। কিন্তু আপনি দেখুন মোহাম্মদ শামি তার জায়গায় খেলতে এসেছেন এবং প্রায় 2 বছর পরে তিনি খেলতে এসেছিলেন, এসেই তিনি কিন্তু প্রথম ম্যাচে 5 উইকেট পেয়েছেন এবং প্রায় সবগুলো ম্যাচে বা বেশ ভালো বোলিং করেছেন। যদিও দুবাইয়ের উইকেট আপনি পেস বোলারদের জন্য খুব একটা বান্ধব না, তারপরে তিনি খুব ক্রুশিয়াল মুহূর্তে এক্সেলেন্ট বোলিংটা করেছেন। এবং হার্দিক পান্ডিয়া তিনি আপনি মিডল অর্ডারে বোলিং করতে, মাঝখানে বোলিং করতে পারেন, আপনি শেষের দিকে বোলিং করতে পারেন, শুরুটাও বোলিং করতে পারেন। এবং ব্যাটিংয়ে তো তিনি যখনই ব্যাট করতে নামেন তখনই দেখবেন যে আপনি কম বলে বেশি রান করে দিয়েছেন। গতকালকের ফাইনালটাও দেখুন আপনি 18 বলে 18 রান করেছেন এবং 36 রানের যে পার্টনারশিপটা করেছেন দ্যাট ওয়াজ ভেরি ক্রুশিয়াল। ওই সময়টা যদি ভারত বেশি বল নষ্ট করতো তাহলে আপনি দেখতেন যে শেষের দিকে তাদের একটা প্রেশারটুকু চলে আসতো। তো সেই প্রেশারটুকু তিনি অফ করেছেন এবং যখন যে দায়িত্ব এই দলের যারা পেয়েছে তারা সেটা ভালোভাবে পূরণ করেছে। 33 রানে 3 উইকেট হারিয়ে যাওয়ার পরও তারা কিন্তু সহজে ম্যাচ জিতে নিয়েছে 6 উইকেটে এর আগে আরেকটি ম্যাচে। এবং দেখুন আপনি এখানে যে দুবাইয়ের এই উইকেটে তারা আগে ব্যাটিং করেও জিতেছে, পরে ব্যাটিং করেও জিতেছে। আপনি 244 করে যখন পাকিস্তান করেছিল সেটাও তারা টপকে গিয়েছে, আবার এই মাঠে 262 রান যখন অস্ট্রেলিয়া করেছে সেটাও তারা খুব সহজে টপকে গিয়েছে। এবং ফাইনালে তারা যেভাবে, আমি মনে করি যে ফাইনালে নিউজিল্যান্ড যে রানটা করেছে সেটাকে গড়পড়তা রান বলতে পারেন আপনি। দুবাইয়ের এই উইকেটে 246 খুব সম্ভবত আপনার পার স্কোর, তো নিউজিল্যান্ড করেছে 251। তো নিউজিল্যান্ড যদি আরেকটু বেশি রান করতে পারতো হয়তো চ্যালেঞ্জটা ভারতের জন্য হতে পারতো, সেরকম ভাবে কঠিন হতে পারতো। রাইট, বাট এই ধরনের উইকেটে কেমন করে ব্যাটিং করতে হয়, কেমন করে বোলিং করতে হয়, সেটা এই পুরো টুর্নামেন্টের 8টি দলের মধ্যে সবচেয়ে ভালো জানা ছিল ভারতের। এবং শেষ ম্যাচে এসে ক্যাপ্টেন নিজে একটা ভালো ইনিংস খেলেছেন রোহিত শর্মা। তার বিদায়ের অনেক গুঞ্জন উঠেছে ওয়ানডে থেকে তিনি রিটায়ার করেন কিনা টি20-র মতোই, মানে কিন্তু শেষ ইনিংসটাও তিনি ভালো খেললেন। আপনার কি মনে হয় যে তিনি বিদায় নেবেন কি না? দেখুন, আমি মনে করি যে বিদায় নেওয়ার ক্ষেত্রে খুব শেষের দিকে এসে খারাপ খেলা বা ভালো খেলাটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো যে সামনের সময়টা আপনি কি করবেন। আপনি এর পরে দেখবেন যে 2027 সালের আগে ভারতের বা বৈশ্বিক কোনো ওয়ানডে টুর্নামেন্ট সেরকম নেই, এশিয়া কাপ বাদ দিলে। তো সেই টুর্নামেন্টটাকে যদি আপনি চিন্তা করেন যে 2027 সালে রোহিত শর্মা বা বিরাট কোহলি থাকবেন কিনা নির্বাচকদের প্ল্যানে, সেটা যদি তারা না থাকেন তাহলে আমি মনে করি না যে তাদের আর বেশি খেলাটা উচিত। কারণ 2027-এ যারা থাকবেন তারা যে প্ল্যানে তাদেরকে নিয়ে রয়েছে তাদেরকে আমি মনে করি যে খেলানোটা উচিত। এবং এভাবেই কিন্তু অন্যান্য দলগুলো এগিয়ে থাকে। সো এখানে রোহিত শর্মা এখন খুব ভালো ফর্মে রয়েছেন যে তাকে দেখে আপনি আরও 2-1 বছর টেনে নিয়ে যাবেন বা তাকে খেলতে বলবেন, এটা আমি মনে করি না যে খুব লজিক্যাল কোনো কিছু হবে। আর রোহিত শর্মা নিজে জানেন যে তাকে কখন কিভাবে বিদায় নিতে হবে। তো আমি তিনি টি20 ওয়ার্ল্ড কাপের পরে ফাইনাল জিতে তারপরে রিটায়ার করে ফেলেছেন ওই ফরম্যাট থেকে। রাইট, এটাতে হয়তো তিনি এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাও তিনি চ্যাম্পিয়ন হয়েছেন, তারপরে রিটায়ারমেন্টের ঘোষণা দেননি। আপনি অবাক হবেন না যদি আপনি দেখেন যে 2-1 দিনের মধ্যে তিনি সেটা দিয়ে দিতে পারেন। 2027 বিশ্বকাপের কথা বলছিলেন, আমরা দেখেছি যে এই টুর্নামেন্টটার পরে আসলে অনেক দলই এই আলোচনা করছে যে নতুনভাবে দল গোছানোর কথা। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড স্পেশালি আমরা দেখছি যে তারা নতুন ক্যাপ্টেন আসবে এবং অস্ট্রেলিয়াতেও তাই। সেই মিলে আপনার কি মনে হয় যে আসলে এই টুর্নামেন্টটা 2027 ওয়ার্ল্ড কাপের আগে একটা মানে সবার জন্য এটা টেস্টের সুযোগ ছিল যে তারা আসলে কিভাবে দলটা গড়বে, কিভাবে আসলে ওয়ার্ল্ড কাপে তারা যাবে? অবশ্যই একটা টেস্টের সুযোগ ছিল এবং এই কারণে আপনি সবচেয়ে ভালো সুযোগটা নিয়েছে আমি বলবো যে দুটো দল, অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা কিন্তু আপনি দেখবেন যে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের পর এখনকার দলটা যদি আপনি হিসাব করেন দেখবেন যে সব মিলে তারা কিন্তু 10 জনের মতো খেলোয়াড় অদল বদল করেছে। কেন করেছে? নিশ্চয়ই একটা দূরদর্শী প্ল্যান রয়েছে তাদের, সেই প্ল্যান অনুযায়ী তারা কিন্তু করেছে। এই টুর্নামেন্টও তারা খুব যে মন্দ খেলেছে তা কিন্তু না। সেমিফাইনালে তারা অনেক বেশি রান দিয়ে ফেলেছিল দেখে হয়তো ম্যাচটা জিততে পারেনি, তারপরেও তারা অনেক উঠে
ভালো মতো সবগুলো টুর্নামেন্টে তারা খেলছে। নিউজিল্যান্ডকে দেখুন, নিউজিল্যান্ড এখন পর্যন্ত আপনি শক্তি এবং আপনার অভিজ্ঞতা এবং তারুণের মিশেলেই দলটা গড়ছে। দুজন অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, কেন উইলিয়ামসন, তিনি খুব সম্ভবত আর বেশি দিন খেলবেন না, তিনিও হয়তো চলে যাবেন, এটাই শেষ তার আইসিসি টুর্নামেন্ট হতে পারে, সম্ভাবনা তাই রয়েছে। কারণ 2027 সালের প্ল্যানে আমি মনে করি না যে কেন উইলিয়ামসন থাকছেন অথবা রোহিত শর্মা থাকছেন বা বিরাট কোহলি থাকছেন। হ্যাঁ, তারা ফিটনেস ফ্যানাটিক, তাদের ফিটনেস নিয়ে কোনো সন্দেহ নেই, তাদের ফর্মও খুব ভালো, কিন্তু আপনি যখনই দূরবর্তী প্ল্যানটা করবেন তখন সেখানেও কিন্তু আপনাকে অবশ্যই তরুণ খেলোয়াড়দেরকে একটা প্রায়োরিটি দিতেই হবে। আমরা একটু দুবাই থেকে ঘুরে আসতে চাই। আমাদের সহকর্মী জহির সাগর আছেন, টুর্নামেন্ট তিনি কভার করেছেন পাকিস্তান এবং আরব আমিরাতে, দুই জায়গাতেই। কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের বিষয় আজকের? জহির সাগর, আপনার কাছে দুই দেশের অবস্থান বিবেচনায় যদি একটু মূল্যায়ন জানতে চাই প্রথমে, যে টুর্নামেন্টটা আসলে কেমন হলো? রেজানুজ্জামান, আমি যদি ক্রিকেটীয় যেই উত্তাপ উত্তেজনার কথা বলি, আসলে আমরা উপমহাদেশের ক্রিকেট ফ্যানরা যেভাবে দেখে অভ্যস্ত, একটা টুর্নামেন্ট যেভাবে মানুষ প্রত্যাশা করে, যেরকম একটা আবহাওয়া প্রত্যাশা করে, সেটা যদি আমি আসলে তুলনা করি, তাহলে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের ধারে কাছে কিন্তু দুবাই নেই, সত্যি কথা যেটা। যদিও আপনি বলবেন যে এখানে ফাইনাল হয়েছে, সেমিফাইনাল হয়েছে, এখান থেকেই শিরোপা নির্ধারণী হয়েছে, তারপরে সত্যি কথা হচ্ছে পাকিস্তানে যেই মাত্রায় আমরা উত্তাপ উত্তেজনা দেখেছি, মানুষের আগ্রহ দেখেছি টুর্নামেন্টকে নিয়ে, আসলে স্থানীয়দের যেই আকাঙ্ক্ষা অথবা ম্যাচ দেখার যেই তাদের আগ্রহ, একটা টিকিট পাওয়ার যেই আসলে ক্ষুধা, সেটা কিন্তু আমি এখানে দুবাই আসলে আমি 3টা ম্যাচ করেছি, 3টাই যদিও বা ভারতের ছিল, সেই 3টা ম্যাচে কোনোটাকে দেখিনি একমাত্র ভারতীয় ছাড়া। এবং ফাইনালটা যদি আমি বাদ দিই তাহলে দ্বিতীয় সেমিফাইনালটা আমি করিনি। আর গ্রুপ পর্বে যেটা বাংলাদেশ ছিল, স্বাভাবিকভাবেই বাংলাদেশি আর ভারত যেহেতু রয়েছে, দূর দলের প্রত্যাশা ছিল। এর বাইরে আসলে অন্য ম্যাচ হওয়ার মানে মানুষের খুব একটা প্রত্যাশা ছিল না। আর আপনি যদি বলেন নিরাপত্তার কথা বলেন, দুবাই স্বাভাবিকভাবেই যে নিরাপত্তার মিশ্রণীতে স্বাভাবিকভাবেই যে থাকে, সেটা তো সবসময় ছিল। কিন্তু পাকিস্তান যেটা আমি লক্ষ্য করেছি, আমি রাওয়ালপিন্ডি ছিলাম, লাহোর ছিলাম এবং করাচিতে যাওয়ার প্ল্যান ছিল, শেষ পর্যন্ত যাওয়া হয়নি। কিন্তু এই দুটো ভেন্যুতে আমার যে অভিজ্ঞতা, সেটা ছিল চোখে পড়ার মতো। মানে আমি সাংবাদিক, নর্মালি আমাদেরকে 2-3টা স্তরের বেশি আমাদেরকে পার হতে হয় না, কিন্তু পাকিস্তানে আমাদেরকে এমনও হয়েছে 6 থেকে 7টা বেস্টনি আমাদেরকে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে আমাদেরকে স্টেডিয়ামে যেতে হয়েছে। তবে মানুষের সেখানকার আসলে মানুষের আন্তরিকতার কোনো অভাব দেখিনি। মানুষের এত বছর পর একটা আইসিসি ইভেন্ট তারা যেভাবে পেরেছেন, যে যার জায়গা থেকে পেরেছেন, মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছেন, যারা অতিথি দল ছিল তাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করেছেন, গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন। সবকিছু মিলিয়ে যদি আমি বলতে চাই, আসলে এই পাকিস্তানে যদি এই ফাইনালটা হতো, তাহলে টুর্নামেন্টের যে আসল রূপ, টুর্নামেন্টের যে আসল মেজাজ, সেটা হয়তো আমরা পরিপূর্ণ দেখতে পেতাম। এক কথায় জানতে চাই যে আমরাও কথা বলছিলাম যে ভারত সেরা দল হিসেবে চ্যাম্পিয়ন হয়েছে কিনা, মানে আপনার দৃষ্টিতে ভারতের কিছুটা অ্যাডভান্টেজ আছে, সেটা এক পাশে রেখে যদি আলোচনা করি, আপনার মতে সেরা দলই চ্যাম্পিয়ন হয়েছে কিনা? এটার একটু বিতর্ক আমি ব্যক্তিগতভাবেও দেখি। আপনি যদি দেখেন, নিউজিল্যান্ড ফাইনাল খেলেছে 7,048 কিলোমিটার পথ ভ্রমণ করে, আর ভারত 0 কিলোমিটার পথ ভ্রমণ করেছে এখানে আসার পর। দুবাই আসার পরে যেই হোটেলে ছিল সেই হোটেলে থেকেছে, যেই একাডেমি মাঠে প্র্যাকটিস করেছে ওখানেই প্র্যাকটিস করেছে এবং একই ভেন্যুতে খেলেছে। হ্যাঁ, উইকেট হয়তো 1-2টা চেঞ্জ করেছে, কিন্তু আপনি যদি দেখেন 7,048 কিলোমিটার ভ্রমণ করা ইটস নট এ জোক। রেজানুজ্জামান, আপনি দেখেন নিউজিল্যান্ডের কথা, করাচি থেকে শুরু করেছিল, তারপর রাওয়ালপিন্ডি গিয়েছে, তারপর দুবাই এসেছে, দুবাই থেকে আবার লাহোর গিয়েছে, লাহোর থেকে আবার দুবাই এসেছে। সো একটা দল যখন এতবার ভ্রমণ করে, তার যে শারীরিক ধকল, যে আমরা বলি যে আসলে ঝক্কি, সেটা কিন্তু পেরিয়ে ফাইনালে পরিপূর্ণ দেওয়াটা একটু টাফ। কিন্তু দিন শেষে ভারতের এই ক্রেডিট দিতেই হবে, তারা আসলে মাঠের খেলাতে আসলে পরিপূর্ণতা দিয়েছেন। তবে সেই পরিপূর্ণ দেওয়ার পিছনে যেই শারীরিক মানসিক ধকল, সেই দিক থেকে আমি বলবো ভারত অনেকটাই অ্যাডভান্টেজ পেয়েছে, শুধু কিছুটা না, অনেকটাই অ্যাডভান্টেজ পেয়েছে। কিন্তু আমরা সবাই তো জানি, দিন শেষে আসলে মানুষ এসব কিছু মনে রাখে না, বিজয়ীদেরকে মনে রাখে। ধন্যবাদ আপনাকে সাগর, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জহির সাগর যোগ দিয়েছিলেন দুবাই থেকে। গতকালই সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল শেষ হয়েছে এবং কভার করেছেন আমাদের দুই সহকর্মী জহির সাগর এবং আরিফুল ইসলাম। আমরা এই নিউজিল্যান্ডের অ্যাডভান্টেজ নিয়ে আরেকটু কথা বলবো, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও কথা বলবো। এই চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ানডে ক্রিকেটকে আসলে কোন পথে নিয়ে যাচ্ছে, সেই বিষয় নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা কথা বলছি কেমন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি। আমাদের সঙ্গে আছেন ক্রীড়া সাংবাদিক এম এম কায়সার, দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক। বিরতির আগে আমরা আমাদের সহকর্মীর কথা শুনছিলাম যে 7048 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই টুর্নামেন্টে। মনে হয় সেকেন্ড হাইয়েস্ট পথ নিউজিল্যান্ডই পাড়ি দিয়েছে, সাউথ আফ্রিকা সবচেয়ে বেশি। সেই বিচারে যদি আমি বলি, আপনার কি মনে হয় যে আসলে অ্যাডভান্টেজ তো আছেই, আইসিসির পরবর্তী টুর্নামেন্টগুলোতেও কি আসলে এরকম অ্যাডভান্টেজ থাকবে? আমরা টি-20 ওয়ার্ল্ড কাপেও নিশ্চয়ই মনে আছে আপনার ইন্ডিয়া একটা নিউ ইয়র্কে অনেকগুলো ম্যাচ খেলেছে, একটা জায়গায় থেকে বেশ কিছুদিন খেলেছে, তারপরে ওয়েস্ট ইন্ডিজে যেও খুব বেশি ট্রাভেল তারা করেনি। সবসময় তাদের জন্য এই এক্সট্রা অ্যাডভান্টেজটা থেকেই যাচ্ছে। না, এই অ্যাডেড অ্যাডভান্টেজ নিশ্চিতভাবে কিন্তু আপনি তাদের যে খেলার মর্যাদা, সেই খেলার মান অনেক উন্নত, তাদের কোনো সন্দেহ নেই, কিন্তু তাদের সেই খেলার মানে এক ধরনের কিন্তু প্রশ্নবিদ্ধ করছে যে আপনি একটু বাড়তি সুবিধা পাচ্ছেন এবং প্রতিপক্ষ বাড়তি সুবিধা পাচ্ছে না। ওয়ারেজ আপনি দেখুন কিন্তু এই টুর্নামেন্টের কথা যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে এটা কিন্তু আপনার সেটেলড ইস্যু, অর্থাৎ টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এটা তাদেরকে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। নইলে আপনি ভারত পাকিস্তানের মধ্যে যে ধরনের এখন রাজনৈতিক বৈরিতা, তাতে এরা একজন আরেক দলের দেশে গিয়ে আপনি খেলাটা তাদের জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর ফলে যেটা হবে যে ভারতের মাটিতে যদি কোনো টুর্নামেন্ট হয়, পাকিস্তান হয়তো সেখানে খেলতে যাবে না। সেটাও সেটেল যে আপনি 2030 সালে হাইব্রিড মডেলে করতে হবে, হাইব্রিড মডেলেই হবে এই ম্যাচগুলো, সবগুলি হাইব্রিড মডেলে হবে। এবং সবগুলি যখন হাইব্রিড মডেলে হবে, তখন দেখবেন আপনি হয়তো পাকিস্তান সেখানে বেশি কোনোটাতে সুবিধা পাবে, আবার কোনোটাতে ভারত কোনোটাতে বেশি সুবিধা পাবে। তো এখন এই দুটো দল সুবিধা পাবে আর বাদবাকি দলগুলো সুবিধা পাবে না, সেটা তো আমি মনে করি না যে ইকুয়াল কোনো বিষয় হলো একটা টুর্নামেন্টের জন্য। সো হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টটা আপনাকে হয়তো টুর্নামেন্টের অনিশ্চয়তাটা কাটানোর জন্য ঠিক রয়েছে, কিন্তু মানে দুটো দলকে একটা বাড়তি সুবিধা দিচ্ছে। এই বিষয়টা এখন আইসিসি এটা কিভাবে চেক আউট করবে বা কিভাবে এটা সমাধান করবে, সেটার একটা প্ল্যান বের করতে হবে। নইলে আপনি দেখবেন যে আপনি সবসময় এই ধরনের অভিযোগটা হতেই থাকবে। আর ভারত পুরো টুর্নামেন্ট জুড়ে যে মানে ক্রিকেট খেলেছে, তাতে তারা নিশ্চিতভাবে ডিজার্ভিং উইনার, আগে বললাম। এবং তারপরে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা সময়ে কিভাবে কাটিয়ে উঠতে হবে এবং আপনার একটা ওয়ানডে টুর্নামেন্টের জন্য কিভাবে প্ল্যান করতে হবে, সেই প্ল্যানে তারা খুব ভালোভাবে এগিয়েছিল। আমি বেশি দূর যাব না, আপনি দেখুন রোহিত শর্মার পারফরমেন্স কিন্তু আপনার খুব একটা চোখে পড়বে না, কিন্তু তিনি যে কটা ম্যাচ খেলেছেন সে কটা ম্যাচে নিজের উপস্থিতিটা প্রমাণ করতে পেরেছেন। আপনি দেখবেন যে শুরুটা তিনি খুব একটা ঝড়ো করার চেষ্টাটুকু করেছেন, এবং এই ধরনের উইকেটে আপনি কখনোই কিন্তু বকডাউন হয়ে রান করতে পারবেন না। যে ভুলটা করেছে আমি মনে করি যে কালকে নিউজিল্যান্ড শুরুটা তাদের ভালো হয়েছিল, 10 ওভারে 69 for 1 ছিল, কিন্তু মিডল ওভারে 11 থেকে 40 পর্যন্ত ওভারে মাত্র 104 রান করেছে। সেটাকে আপনি যদি ভাগ করেন 3.4, তো এটা তো টেস্ট রানের গড় হয়ে গেল। এই যে 30 ওভারটা আপনি এত কম খেললেন, এর কারণটা হলো যে নিউজিল্যান্ড হয়তো মনে করেছিল যে এই উইকেট একটু স্পিনারদের আধিক্য থাকবে, এখানে যদি শুরুতে আমরা উইকেট হারিয়ে ফেলি, শেষের দিকে আমরা মারতে পারবো না। অতএব তারা সতর্ক ছিল, কিন্তু অতি সতর্কতা হয়ে গিয়েছে। আপনি সতর্ক থাকবেন, কিন্তু অতি সতর্কতার প্রয়োজন নেই, যেটা ভারত কিন্তু সতর্ক ছিল, কিন্তু তারপরও তারা সেখানে রান রেখে মানে সামনে বেড়েছে। আপনি শুরুটা রোহিত শর্মা যেটা করেছিলেন যে 83 বলে 76 রানের একটা ইনিংস তিনি খেলে দিয়ে গিয়েছেন। এর ফলে যেটা হয়েছে, পরের দিকে যে আপনি 2-1 উইকেট যদি পড়েও যায়, বড় ধরনের কোনো সমস্যা তৈরি হবে না। আর তাদের ব্যাটিং গভীরতা যেহেতু আপনার 8 নম্বর পর্যন্ত ব্যাটিং গভীরতা রয়েছে, এবং শুধুমাত্র গভীরতা বলতেই গভীরতা না, জেনুইন ব্যাটার, যে তারা প্রত্যেকে সিঙ্গেল হ্যান্ডলি দলকে ব্যাট হাতে জেতাতে পারেন। সো এই শক্তিমান তাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছে আমি মনে করি। একদম এক কথায় শেষ প্রশ্ন, যে ওয়ানডে ক্রিকেট এই টুর্নামেন্ট আবার নতুন করে ফিরলো, শুরু হলো, ওয়ানডে ক্রিকেটকে আপনি ভবিষ্যৎটা আসলে কিভাবে দেখেন খুব সংক্ষেপে? না, অনেকে বলেছিলেন যে টি-20 আসলে ওয়ানডে ক্রিকেটের এসেন্সটা হারিয়ে যাবে, অথবা ওয়ানডে ক্রিকেট আপনি 50 ওভারে না হয়ে 40 ওভারেও চলে আসবে, এমন বলে অনেকে বলেছিলেন। 8 ঘন্টা ধরে কেউ ক্রিকেট দেখতে চায় না, কিন্তু আমি তো দেখছি যে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ খুব ভালো। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিকে অনেকে একসময় কিন্তু আপনি 7 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে খুব সম্ভবত, এবার 2017 হয়েছিল, এবার 2025 হয়েছে। অথচ এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল 2098-তে, বলা হয়েছিল যে 2 বছর পর পর সেটা হবে। 2 বছর পর পর হলে এটা 14 নম্বর আসরটা হতো, 14 বা 13 নম্বর আসরটা হতো, কিন্তু আমরা দেখছি 9 নম্বর আসর। সো আমার কাছে মনে হচ্ছে যে এবারের এই চ্যাম্পিয়ন্স ট্রফি যেরকমভাবে আপনার সফলভাবে হয়েছে, হাইব্রিড মডেলের হলেও, এবং যেভাবে আপনার ম্যাচগুলো হয়েছে, তাতে এই টুর্নামেন্টটা নিয়মিত হবে, এবং আমি ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বলই দেখতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে এম এম কায়সার আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের আসর এখানেই শেষ করতে হচ্ছে আজকের মতো ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। আর 1998 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছিলেন, সেটা কিন্তু ঢাকাতেই শুরু হয়েছিল। এই টুর্নামেন্টের আইসিসির নকআউট মিনি বিশ্বকাপ যে নামেই বলি, সেই নামে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি।